নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ পাঠ করে শোনাতে চলেছি বিখ্যাত সাহিত্যিক বিমল মিত্র রচিত ২৭শে শ্রাবণ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রী বিমল মিত্র রচিত ২৭শে শ্রাবণ। শেষ পর্যন্ত বৈকুণ্ঠ ঠাকুরের পাত্তা পাওয়া গেল। বৈকুণ্ঠ আর বাড়ির ঠাকুর দুজনে মিলে রাঁধলে কোনো অসুবিধে হবে না। ভাড়ার বার করে দেবে সুরুচি, সমস্ত দিকের তদারক করবে সুরুচি। সুরুচি থাকতে আবার ভাবনা। সমস্ত আয়োজনই সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু নিবারণবাবুই প্রথম দুঃসংবাদটা শোনালেন কোর্ট থেকে এসে। বললেন, কাল শুনলাম মিটলেস ডে নাকি? মাংসই শুনছি পাওয়া যাবে না কাল। এখন যা ভালো বোঝো করো। হতাশার ভঙ্গিতে কোটের গলার বোতামটা খুলে ফেললেন নিবারণবাবু। সুরবালা যেন নিদারুণ দুঃসংবাদ শুনেছেন এমনই সুরে বললেন, তাহলে আর বৈকুণ্ঠ ঠাকুরপোকে ডাকা কেন? মাছের কালিয়া, মাছের পোলাও ওসব তো আমাদের বাড়ির ঠাকুরই করতে পারবে গা। নিবারণবাবু তখন খালি গা হয়ে পাখার তলায় আরাম করছেন। বললেন, তাহলে বারণ করে দিই বৈকুণ্ঠকে আসতে। বটু যাক, তাহলে আজ রাত্রে বারণ করে আসুক। 2 টাকা বায়না নিয়েছিল, সেই টাকা দুটোই গচ্চা গেল। সুরবালা ঝংকার দিয়ে উঠলেন। অমনি রাগ হয়ে গেল? রাগের কথা কি বলেছি? মাংস যদি না পাওয়া যায় তা ওই মাছই তো 4-5 রকম করতে হবে। কমলার ছেলেরা মাংস খেতে ভালোবাসে, তাই তো আমি একটু মাংস করছিলাম। সুরুচি ঘরে এলো। বললে, বাবা, মিষ্টির দোকান থেকে লোক এসেছে, আমি কিন্তু বসতে বলেছি। আচ্ছা, বেশ করেছো মা, বলে নিদারণবাবু উঠলেন। তারপর কল ঘরে যেতে যেতে থেমে বললেন, ক্ষীর কদম্ব বলে একটা নতুন খাবার উঠেছে শুনছিলাম মা। কি জানি খেতে কেমন হবে, দেব অর্ডার? সুরবালা উত্তরে বললেন, আরে তাহলে যে 9 রকম মিষ্টি হয়ে যায়। একটা ক্ষীরের খাবার ক্ষীরকান্তি তো রয়েইছে, আবার ক্ষীর কদম্ব। আচ্ছা তা হোক, বছরে তো একটাই দিন, দিক মা। বছরে একটাই দিন, ২৭শে শ্রাবণ। এই ২৭শে শ্রাবণই সুরবালার মন্ত্র দীক্ষা নেবার দিন। 3 বছর আগে হিমালয় থেকে গুরুদেব এসে সুরবালাকে দীক্ষা দিয়ে শিষ্যা করে আবার হিমালয়ে চলে গিয়েছিলেন। প্রতি বছর সেই তারিখটি স্মরণ করার উপলক্ষ করে তার গুরুদেবকে ভক্তি শ্রদ্ধা দেখানোই সুরবালার উদ্দেশ্য। গুরুদেবের একটি ছবি টাঙানো আছে লক্ষ্মীর ঘরে। রোজ সেখানে ধূপ ধুনো দিয়ে প্রদীপ জেলে সন্ধ্যাবেলা জপ করেন সুরবালা। প্রতি সন্ধ্যাবেলা 8 ঘন্টা সময় ওখানেই কাটে তার। আর ২৭শে শ্রাবণ হয় উৎসব। সেদিন গুরুদেবের ভোগ হয়। নিমন্ত্রিত অভ্যাগত আত্মীয় স্বজনরা প্রসাদ পায়। সেই দিন বিভিন্ন 3টি দেশ থেকে সুরবালার 3 মেয়ে, ছেলে মেয়ে ও জামাইদের সঙ্গে নিয়ে সুরবালার বাড়িতে আসে। 2 বার ভালো করে উৎসব সম্পন্ন হয়ে গেছে, এবার 3য় বার্ষিকী। সুরবালার আগেই ঘুম থেকে উঠে পড়েছে সুরুচি। কাজে হাত লাগিয়ে দিয়েছে। ঝি চাকরকে ঠাকুরকে তুলে দিয়েছে। উনুনে আগুন দিয়েছে। বাবার দাড়ি কামাবার গরম জল, চায়ের জল, মায়ের চোখের ওষুধ, ছোট ঘড়িটাতে দম দেওয়া, স্নান, সবকিছু সেরে কাপড় বদলে কালকের উৎসবের আয়োজন করতে লেগে যাওয়া। সবকিছু সময় মতো। অতগুলো লোক আসবে। থালা, গ্লাস, বাটি গুনে গুনে সিন্দুক থেকে বার করল সুরুচি, করে কলতলায় ফেলে দিল। বলল, এগুলো লক্ষ্মীর মা, মেজে রাখো তো, কাজের ভিড়ে কাল আর হয়ে উঠবে না। তারপর আরো কত কাজ সুরুচি। 3 দিদির 3টি ঘর সাজানো কি সোজা কথা? দরজায় পর্দা টাঙানো থেকে শুরু করে বালিশ, বিছানা, মশারি খাটানো।
বড় জামাইবাবু শৌখিন লোক। দেওয়ালে 2-4খানা ছবি টাঙালো সুরুচি। জানলায় সবচেয়ে বাহারি পর্দা ঝুলিয়ে দিল। দরজার চৌকাঠে একটা ভালো কার্পেটও পেতে দিল। বড়দি সুরুচিকে খুব ভালোবাসে। সেবারে যখন এসেছিল তখন তার জন্য একটি বেনারসি সিল্ক থান এনেছিল। সুরবালা ঘরে ঢুকে বললেন, হ্যাঁ মা, তুই যে এত খাটছিস, কিছু মুখে দিসনি তো। সুরুচি বললি, চা খেয়েছি তো মা। আমি গুরুদেবকে রোজ তোর জন্য বলি, উনি তো সবই দেখতে পান। দেখবি তোরও ভালো করবেন উনি। এই যে তাকে সেবা করছিস এত, তিনি তোর মঙ্গল করবেন। সুরুচি বললে, মা তাহলে দক্ষিণে 2টো ঘরে মেজদি আর ছোটদিকে দিই। ও মা, তুই তাহলে শুবি কোথায় মা? উত্তরের ঘরে? ও ঘরে যে পাখা নেই, গরম হবে না? তা হোক মা, ওরা 2 দিনের জন্য এসে কষ্ট কেন করবে? মেজদির চাদরটা একটু ময়লা হলো, তা হোক গে। কি বলো মা? সুরবালা বলেন, কাল এক স্বপ্ন দেখলুম মা, যেন গুরুদেব এসেছেন। এসে আমার চোখ দুটো চেপে ধরলেন। চেপে ধরতেই কি বলবো মা, যেন চারিদিক আলোয় আলো হয়ে গেল। দেখলুম গুরুদেব নেই, তার বদলে শঙ্খ, চক্র, গদা, পদ্ম নিয়ে স্বয়ং নারায়ণ আমার দিকে চেয়ে আছেন। আমি তো মা আনন্দে প্রণাম করতেই ভুলে গেছিলুম, মূর্ছায় যাচ্ছিলুম। হঠাৎ গুরুদেব ছেড়ে দিলেন। দেখি আমার গুরুদেব আবার আমার সামনে বসে হাসছেন। বললেন, চিনলি আমাকে? সুরুচি বলল, মেজদির একটা বালিশ কম পড়ছে কিন্তু মা। আমার বালিশটাতেই মেজদি শোবেক্ষণ বলো। আর ঘরে লোক না থাকলে কি ঘরের স্ত্রী থাকে? কতদিন এসব ঘরে ঢোকা হয়নি, ভূতের রাজ্য হয়ে আছে। বলে সুরুচি ঝাঁটা দিয়ে ঝুল ঝাড়তে লাগলো। কমলার বর লক্ষ্ণৌর উকিল, তাদের গাড়ি আসবে সকাল 6টায়। বিমলার বর থাকে পাটনায়, সে ডাক্তার, তার গাড়ি আসবে 9টার সময়। তারপর অমলার বর থাকে মালদায়, জমিদার, তারা আসবে বেলা 11টায়। সুরবালার সকালের জব শেষ হয়েছে, এবার জলযোগ করে পাঠ আরম্ভ হবে। মোহন কথক রোজ এসে ভগবদ্গীতা পাঠ করেন। কোনো কোনো দিন পাড়ার 2-1জন বুড়ি এসেও জড়ো হয়। কথা শুনতে শুনতে সুরবালার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। যতবার এক একটা অধ্যায় শেষ হয় আর সুরবালা ততবার গলায় আঁচলটা দিয়ে গুরুদেবের ছবির তলায় মাটিতে মাথা ছুঁয়ে প্রণাম করেন। সুরুচি এসে বললে, মা, বাজারে রুই মাছ পাইনি, ইলিশ মাছ এনেছে, কি করব? সুরবালা যেন একটু বিরক্ত হন, বলেন, ওসব লক্ষ্মীর মা যা ভালো বোঝে করবে খুন। তুই একটু আয় না মা, বস, 2টো কথা শোন না। তোর কেবল সংসার আর সংসার। সুরুচি ততক্ষণে রান্নাঘরে ঢুকে ঠাকুরকে বকতে শুরু করেছে। তোমার আক্কেল কানা কি ঠাকুর? আঁশের উনুনে তুমি কি বলে নিরামিষ করাটা চড়ালে? তুমি কি আজ নতুন এ বাড়িতে? তারপর উঠোনের দিকে চেয়ে লক্ষ্মীর মাকে বললে, তুমি বাপু ওই কাঁচা কাপড়ে নর্দমা পরিষ্কার করছো, আমি কিন্তু ও কাপড়ে তোমাকে শিল ছুঁতে দেব না। মার না হয় এদিকে নজর নেই, কিন্তু আমি তো আর কানা হইনি। সমস্ত দিকে নজর না রাখলে কি চলে? বাবাকে খাইয়ে দাইয়ে কোর্টে পাঠিয়ে সুরুচি বাবার ঘরটা পরিষ্কার করতে গেল। বিছানা, টেবিল, আলনা গুছোতে গুছোতে সুরুচি পুরনো চিঠিপত্রের বাক্সটাও গুছাতে বসল। অনেক দিনের অনেক বাজে চিঠি জমে অকারণ ভারী হয়ে আছে। হঠাৎ মনে হলো কে যেন ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে লুকোলো কোথাও। পিছন ফিরে দেখল, না, তারই প্রতিবিম্ব পড়ছে আয়নাতে। সুরুচির বহুদিনের আগের কথা মনে পড়াতে ঠোঁটের কোণে একটু হাসির আভাস উঠে আবার মিলিয়ে গেল। চেয়ারের ওপরে উঠে আলমারি মাথাটা পরিষ্কার করল। কয়েকটা লাল রঙের চিঠি বেরোলো, সুরুচির বিয়ের চিঠি।
কুটি কুটি করে ছিঁড়ে ফেলল সেগুলো, যত সব বাজে জঞ্জাল। তারপর মতিলালকে ডাকল, বলল, বালতি করে জল নিয়ে আয় তো, আর ঝাঁটা নিয়ে আয়, ঘর ধুতে হবে। দুজনে মিলে তারপর সমস্ত ধোয়া মোছা ঝাড়া, সে এক কাণ্ড। সুরবালা দেখে বললেন, এ কি মা, এ কি কাণ্ড! আমি গুরুদেবকে কাল তাই বলছিলাম, আমার রুচির কষ্ট আমি আর দেখতে পারি নে বাবা। গুরুদেব বললেন, ওকেও দীক্ষা দেব। সেবার আমার সঙ্গে একসঙ্গে দীক্ষা নিলে কেমন হতো বল দেখিনি। মুখটা একেবারে শুকিয়ে গিয়েছে। আহা মা আমার। সুরুচি বললে, তুমি সরো দেখিনি মা এখান থেকে। আমি এত কষ্ট করে ধুচ্ছি, আর তুমি কাদা পা দিয়ে সব নোংরা করছো। সমস্ত দিন ধরে আয়োজন করেও মনে হয় কোথায় যেন কি একটা ভুল হয়ে গেল। গুরুদেব ফুল ভালোবাসেন, 10 টাকার ফুলের মালার অর্ডার দেওয়া হয়েছে। 3 বার গাড়ি নিয়ে স্টেশনে যেতে হবে, পাঠককে বলে রাখা হয়েছে। একবার সকাল 6টায়, আর একবার 9টায়, আর শেষবার 11টার সময়। প্রথম 2 বার হাওড়ায়, শেষবার শিয়ালদায়। অনেক রাতে সমস্ত কাজ সেরে বিছানায় শুয়েও শান্তি নেই সুরুচির। কত ভাবনা। ভাড়ার ঘরের তালাটা বন্ধ করে একবার টেনে দেখেছে তো, পিছনের দিকে বারান্দার আলোটা নিভিয়েছে তো, ছাদের সিঁড়ির দরজা বন্ধ করা হয়েছে তো। তারপর ভোরবেলা মতিলালকে পাঠাতে হবে 1 ঘড়া গঙ্গা জল আনতে। পাঠক হাওড়া স্টেশন থেকে ফেরবার পথে কলাপাতা আর ফুলের মালাগুলো নিয়ে আসবে। শুকলালের দোকানে মিঠে পানের অর্ডার দেওয়া হয়েছে। সে কি আর সকালবেলা পাওয়া যাবে? কত ভাবনা সুরুচি। সুরুচির ডাকাডাকিতে সুরবালার ঘুম ভেঙে গেল ভোরবেলা। আজ সত্যিই অনেক কাজ সুরবালার। এখন স্নান করতে হবে, করে গরদের শাড়ি পরতে হবে, পরে নিজের হাতে গুরুদেবের জন্য ভোগ রাঁধতে হবে। নিজের হাতে ভোগ রেঁধে তিনি পুজোর ঘরে ঢুকবেন, ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেবেন। সকাল থেকে শুরু করে গুরুদেবকে ভোগ দেওয়া পর্যন্ত কোনো পুরুষের মুখ দেখা নিষিদ্ধ। এমনকি নিবারণ বাবুও নাকি তার সামনে থাকতে পারবেন না। সুরবালার আজ কেবলই ভয়, কখন বুঝি কোন ত্রুটি হয়ে যায়। বর্ষাকাল, ঝমঝম করে দিনরাতি বৃষ্টি লেগে আছে, তবু মুখে বলছেন তার কাজ তিনিই দেখছেন, আমি তো উপলক্ষ মাত্র। সুরুচি ঘুরে ঘুরে একবার মাকে সাহায্য করছে, একবার ভাঁড়ার দেখছে, আর একবার সমস্ত বাড়িটার কোথায় কি হচ্ছে দেখে বেড়াচ্ছে। বৈকুণ্ঠ ঠাকুর পাকালো, এসেই শুনেছিল মাংস পাওয়া যাবে না। তারপর নিজেই বেরিয়ে কোথা থেকে 5 টাকা সের দরে মাংস নিয়ে এসেছে। ভাড়ার ঘরে এসে বললে, খুকি দিদি 1 সের আদা চাই। 2 বড় বড় মাটির উনুনে রান্না হচ্ছে। বৈকুণ্ঠ ঠাকুর আরো 2 জন সহকারী নিয়ে সেখানে আগুনের তাতে বসে ঘামছে। পাঠক স্টেশন থেকে খালি গাড়ি ফেরত এলো। বললে, খুকি দিদি 6টার গাড়িতে বড় দিদিমণিরা আসেননি। সুরবালা রাঁধছিলেন, শুনে বললেন, তখনই জানি ওরা আসবে না। কমলাই যদি না আসে তাহলে কার জন্যই বা এত আয়োজন, কার জন্যই বা কি? যাকে তার কাজ তিনিই দেখবেন। সুরুচি বলে দিলে, 9টার গাড়িতে মেজমণিদের আনতে যেতে ভুলে যেও না আবার পাঠক। দেখো, আসবার সময় শুকলালের দোকান থেকে মিঠে পান আর বাজার থেকে ফুলের মালা আনতেও কিন্তু ভুলো না। বড় বড় রুই মাছ এসে উঠোনে পড়েছে। 2 জন জেলে বউ বড় বড় বঁটি নিয়ে মাছ কুটছে। সুরুচিকে দেখে একজন বললে, ও খুকি দিদি, এই মাছের দাগাটুকু নিচ্ছি আমার মেয়ের জন্য। এই বলে 1 টুকরো মাছ নিয়ে হাত বাড়িয়ে দেখালে। মাংস রান্নার তীব্র গন্ধ এসে লাগছে সুরুচির নাকে। সেই গন্ধে সমস্ত শিরা উপশিরা তার শিথিল হয়ে আসছে। পেঁয়াজ রসুন বাটা হচ্ছে তাল তাল। এক একটা তরকারি রান্না হচ্ছে আর পাত্র করে তুলে এনে রাখছে ভাঁড়ারের ভিতর। একটা নিরামিষ ভাঁড়ার, একটা আঁশের, একটা মিষ্টির।
মিষ্টির ভাঁড়ারে কলাপাতা, মাটির গ্লাস, কুশাসন জড়ো হয়েছে। 3টে ভাঁড়ারের চাবি নিয়েছে সুরুচি নিজেরই কোমরে। ওমা, সুরুচি, পুজোর ঘরের দোরটা খুলে দে মা। ভোগ রান্না শেষ হয়েছে সুরবালা দেবীর। সুরুচি পুজোর ঘরের শেকলটা খুলে দিল। গঙ্গা জল দিয়ে সমস্ত ঘরটা সুরবালা নিজের হাতে ধুলেন। এক একটা ভোগ রান্না হবে আর এই ঘরে তুলে আনতে হবে। ঘরের ভেতর একটা পিতলের প্রদীপে ঘিয়ের বাতি জ্বলছে। ফুলের মালা এলে গুরুদেবের ছবিটা একেবারে ফুলে ফুলে ঢেকে যাবে। ধূপ ধুনো গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। একটা চন্দন কাঠের বাক্সের ভেতরে ভগবত গীতা সাজানো হয়েছে। কড়ি কাঠে একটা ইলেকট্রিক পাখা ঝুলছে। 4 দেওয়ালে 4টে বড় বড় আয়না। একটা তাকে একটা লক্ষ্মীর সিঁদুর চুপড়ি। মাথার ওপর ধানের শুকনো শীষ ঝুলছে। একপাশে জলচৌকির ওপর আলপনা দেওয়া, তাতে রূপোর পঞ্চপ্রদীপ, ধূপদানি, আরো 2টো রূপোর হ্যান্ডেল দেওয়া সাদা চামর, আর তারই পাশে পঞ্চমুখী শাঁখ একটা পেতলের কমণ্ডলুতে গঙ্গা জল। বৈকুণ্ঠ এসে বললে, ও খুকি দিদি, পোলাওয়ের চাল বার করে দাও তো, আর আখনির জলের মশলা আর নতুন কাপড়ের টুকরো। লোকজন এখনো এসে জড়ো হয়নি। এরই মধ্যে জলে কাদায় প্যাঁচপ্যাঁচে হয়ে গেল সারা বাড়ি। লক্ষ্মীর মাকে ডেকে সুরুচি বললে, নতুন ছিকে দিয়ে একবার জায়গাটা মুছিয়ে নাও না লক্ষ্মীর মা, পিছলে পড়ে গিয়ে হাড়গোড় ভাঙবে। তারপর নতুন ঠিকে লোকেদের বললে, তোমরা এবার চা জল খাবার খেয়ে নাও তো, চা, চিনি, দুধ দিচ্ছি। বৈকুণ্ঠ ঠাকুরের কাছে চা তৈরি করে নাও, আর এক এক টুকরো কলা পাতা নিয়ে সবাই বসো তো, মিষ্টি দিচ্ছি। বাইরে মোটরের শব্দ হলো। মেজ মেয়ে বিমলা, মেজ জামাই, নাতি নাতনি এসে হাজির। নিবরণবাবু খবর পেয়ে নিচে এলেন। সুরুচি এগিয়ে গিয়ে জামাইবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। প্রণাম করা করে পালা শেষ হলে নিবারণবাবু বললেন, চলো চলো, সব ওপরে চলো। বিমলা বললে, কি রে রুচি, তুই এত রোগা হয়ে গেছিস কেন রে বোন? সুরুচি বললে, তা বলে তোমার মতো মোটা হব না কি কেবল? বিমলা বললে, সত্যি ভাই, কি মোটা হচ্ছি। তোর জামাইবাবু ডাক্তার হলে কি হবে? হ্যাঁ রে, তোদের এখানে আজকাল সিনেমা হচ্ছে রে? কি জানি বাপু, সিনেমার খবর আমি রাখিনি। তো এসেই একেবারে বায়োস্কোপ যাওয়া? এতদিন পর এলে, একটু গল্প টল্প করো। বিমলা বললি, না বাপু, গল্প টল্প পরে হবে কোন, চান করে ভাত খেয়ে নিয়েই বেরুবো। কতদিন বেরোতে পাইনি বলতো। খানিক পরে ট্যাক্সি করে বড় মেয়ে কমলারা এলো। বললে, ট্রেন ফেল করে এই দুর্গতি। কোথায় রে বাবা, কোথায় মা, কোথায়? ওমা, কি রোগা হচ্ছিস তুই দিন দিন। বিমলা, অমলারা ওরা এসছে? উফ, ট্রেনে কি ভিড়, কোমর ফেটে গেছে বসে বসে। আমি বাবু আজ কোনো কাজ করতেই পারবো না, আমি কেবল বসে বসে তরকারি কুটবো। বিমলা খবর পেয়ে এলো। ওমা, বড়দি কখন এলে? আমরাও এই এলুম গো। রুচিকে এসে তোমার কথা জিজ্ঞেস করছিল। আচ্ছা, কানের এটা কবে করালে দিদি? বেশ হয়েছে। কঙ্কনটা একটা আমি গড়াতে দিয়ে এসেছিল, আসবার সময় শ্যাকরা ব্যাটা দিতেই পারলো না। এই 6 গাছি এই বেঁকি গড়িয়েছি এবার। পাঠক ফুলের মালা, খিলি, পান নিয়ে এসেছে। ফুলগুলো মাকে দিয়ে এলো। সুরুচি দেখল মার কোনো দিকে নজর নেই। ভোগ সব রান্না হয়ে গেছে। পুজোর ঘরে থরে থরে সাজিয়েছে। সুরবালা ফুলের মালা নিয়ে দরজা বন্ধ করে দিলেন। খুলবেন দুপুর 12টার পর। ছর্দিরা এসে গেল 11:30টায়। এসেই বলল, হ্যাঁ রে বড়দি, সেজদি ওরা এসেছে? বলেই ওপরে উঠে গেল। দোতলায় দিদিদের ছেলেমেয়েরা ছোটাছুটি চালিয়েছে। দুবদাব শব্দ সুরুচির কানে এলো। সমস্ত ব্যবস্থাই ওদের ঠিক করে রেখেছে সুরুচি। বাথরুমের তোয়ালে, গামছা, সাবান, তেল, দাঁত মাজা, সব সব
কতদিন পরে বাপের বাড়িতে এসেছে ওরা। ওদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সুরুচিরই তো দেখা উচিত। 3 বোনের কত কাপ চা লাগবে হিসেব করে চা তৈরি করতে দিয়ে এলো। কমলা বলল, তোর জন্য কি এনেছি দেখলি না রুচি? আসছি বর্দি, ওদের ঘরে চা দিয়ে আসি বলে সুরুচি নিজের ঘরে এলো। মেজদিরা স্নান সেরে কাপড় বদলেছে। মস্ত বড় একটা ট্রাঙ্ক খুলে কাপড় চোপড় জিনিসপত্র গুছুচ্ছে। সুরুচিকে দেখে মেজদি বলল, দেখ তো কোন কাপড়টা পরি। তোরা বাপু শহরে থাকিস, কোনটা ফ্যাশন কোনটা ফ্যাশন নয় তোরাই তো বলতে পারিস। মেজদিরা সিনেমায় যাবে, তারই আয়োজন হচ্ছে। ট্রাঙ্ক ছেড়ে এক গাদা পোশাকি কাপড় বার করে দিল মেজদি। বলল, দে ভাই, তুই একটা বেচে দে। তারপর বলল, আর ভাই, সেবারে এসে যতগুলো ব্লাউজ তৈরি করে নিয়ে গেলাম সব কটা ছোট হয়ে গেল। একেবারে নতুন রয়েছে, কিন্তু একটাও গায়ে হয় না। ইস, কি যে দিন দিন মুটিয়ে যাচ্ছি। হ্যাঁ রে, এই শাড়িখানা কেমন বলতো? 80 টাকা দিয়ে কিনেছি এবার। মেজদির শাড়ি, ব্লাউজ, গয়না সব সুরুচিকে দেখতে হলো। তারপর এলো ছোটদির ঘরে। ছোটদি বললে, হ্যাঁ রে রুচি, গাড়িটা এখন একবার দিতে পারবি ভাই? আমার এক ননদ থাকে শ্যামবাজারে, একবার তাকে দেখতে যাব ভাবছি। তারপর সুরুচির সঙ্গে একান্তে অনেক কথা হলো ছোটদির। আসবার সময় শাশুড়ি বলেছে, বৌমা যাচ্ছ, আমার তো শরীরের এই অবস্থা, কাজ হয়ে গেলেই চলে আসবে। ছোটদির তাতে রাগ, সে একবারই বছরে বেরোতে পারে, তাও এরকমটা করবে। তারপর বললে, শাশুড়ি নাকি তাকে প্রায় কথা শোনায়। পরপর 3টে মেয়ে হয়েছে, তিনি পাড়ায় কত বউ দেখেছে, কিন্তু ছোটদির মতো মেয়ে বিউনি আর দেখেনি তার জন্মে। পূর্বপুরুষরা কোনো জল পাবেন না, বেঁচে থাকতে তাকে এও দেখতে হবে। ছোটদি সুরুচির পিঠ চাপড়ে বলেছেন, তুই বেশ ভালো আছিস ভাই, বেশ আছিস। সুরুচি আবার বড়দির ঘরে এলো। বড়দি বলল, আসবার সময় তোর জন্য কি নিব ভেবে আমরা অস্থির। বারে, আমার জন্য আনতেই হবে তার কি মানে আছে? আমার তো সবই আছে। সে থাকুক, কত দোকানই ঘুরলাম, কেবল এনেমেল করা পানের কৌটো, জর্দার কৌটো, গয়নার বাক্স, নয়তো সিঁদুর কৌটো, আর আছে সব খেলনা আতরদানি। তোর জামাইবাবু আর আমি বাজারে ঘুরে ঘুরে হয়রান। সুরুচি হাসল। শেষকালে এই গরদের থানটা নিলু, একটা চাদর হবে আর একটা কাপড় করবি। তোর তো আবার শুদ্ধ অশুদ্ধ বিচার আছে। কেমন হয়েছে রে, পছন্দ হয়েছে তোর? সুরুচি থানটাকে বুকে তুলে নিয়ে বড়দির পায়ের ধুলো নিতে যাচ্ছিল। বড়দি ডান হাতে সুরুচির গলা জড়িয়ে ধরে নিজের কোলে টেনে নিল। ছি ভাই, পায়ে হাত দিতে নি। তোর কথা সেখানে যে কত ভাবি, তুই তার কি বুঝবি? আমরা 4 বোন 4 দিকেই চলে গেলাম। বাবা মার কাছে থাকবার কেউ ছিল না। হঠাৎ তুই ফিরে এলি। বাবা মাকে দেখবার তবু একজন লোক হলো, কিন্তু যেদিন খবরটা শুনলুম, সারাদিন কেবল হাহা করে বুকের মধ্যে হাহাকার করেছে। সুরুচি বলল, আমি উঠি বড়দি। কেন রে, কি এত কাজ তোর? একটু বস না, সকাল থেকে তো শুধু খাসনি, সারাদিন উপোস করে থাকবি। মার উৎসব, তা তোর এ উপোস কেন বলতো রুচি? আমি উঠি বড়দি, ওদিকে কি হচ্ছে কে জানে। ধরপড় করে উঠলে সুরুচি। যা ভেবেছে তাই। কলা পাতাগুলো আধোয়া পড়ে রয়েছে, কাক উড়ে এসে রান্নার জলে মুখ দিয়েছে, বাসন মেজে মেজে জল শুদ্ধই রেখে দিয়েছে জি। বলবার কেউ নেই বলে মোছাও হয়নি। নিজে না করলে কোনো কাজটা যদি হয়, পরের ওপর আবার ভরসা। এখনই মা বেরুবেন পুজোর ঘর থেকে, দিদিদের ছেলে মেয়েরা খেতে বসবে। বৈকুণ্ঠ ঠাকুর রান্না মোটামুটি
সব সেরে এসেছেন। বড়দি এলো নিচে, বলল, কিছু কাজ থাকে তো দে, বসে বসে করি। সুরুচি বলল, তুমি কেন কাজ করতে যাবে বড়দি? আজ একদিনের জন্য এসেছ? একদিনের জন্য এসেছি বলেই তো করব। ওরা কোথায় রে, অমলা বিমলা? ও, মেজদি তো সিনেমায় যাচ্ছে, আর ছোটদি শ্যামবাজারে যাবে, ও ননদের বাড়িতে। বড়দি তুমি ওঠো, এখানে আমি ছেলে মেয়েদের খাবারের ব্যবস্থা করি। খুকি, ও খুকি। ওপর থেকে নিবারণ বাবু ডাকলেন সুরুচিকে। ওপরে গিয়ে সুরুচি দেখে বাবা একেবারে অসহায়, কলমে কালি ফুরিয়ে গেছে। প্রকাণ্ড একটা ঘরের মধ্যে বই কাগজ খুলে নিবিষ্ট মনে লিখতে লিখতে হঠাৎ কলমের কালি ফুরিয়ে গিয়েছিল। সুরুচি না থাকলে নিবারণ বাবুর কলমে কালি যে কে ভরে দিত, সে একটা ভাবনার বিষয়। মা, ও রুচিমা, মা ঠাকুর ঘর থেকে বেরিয়েছেন? জানি না বাবা, তবে এক্ষুনি বেরোবেন। রুচি, ও রুচি। মা ঠাকুর ঘর থেকে বেরিয়েছেন। যাই মা, বলে নিচে নেমে এলো এক দৌড়ে সুরুচি। এই যে, এই সব প্রসাদ ঘরে তোলো মা, বাইরে কোনো অসুবিধে হয়নি তো? বিমলা, কমলা, অমলা এসে পড়েছে তো সব? কেমন আছে সব? ভালো? আজ কর্তা ডাকছিলেন বুঝি? বছরের একটা কাজের দিন, তাও একটু ফুরসত নেই। কলমে বুঝি কালি পুড়িয়েছিল? সুরুচি সব প্রসাদ ভাঁড়ারে তুলে চাবি তালা দিয়ে দিলে। বিমলা এলো, মাকে প্রণাম করে জানালো তারা এসে পড়েছে। মা চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে বললেন, গুরুদেবের আশীর্বাদে সব কাজই তো নির্বিঘ্নে হয়েছে। এখন কি জানি তার কি আছে মনে, সবই তারই ইচ্ছা। সুরুচি বললে, মা, এবার তুমি জল খাও তো। সুরবালা বললেন, গুরুদেবকে তাই বলছিলাম, আমার কোনো স্বাদই তো তিনি অপূর্ণ রাখেননি। শুধু একটা কষ্ট আছে মনে, আমার মা রুচির মনে সুখ দিও গুরুদেব। জানিস বিমলা, গুরুদেব রাজি হয়েছেন, বলেছেন ওকে দীক্ষা দিতে আসবেন। এখন ওর কপাল। সমস্ত কাজই নির্বিঘ্নে সম্পন্ন হলো। সুরুচির তীক্ষ্ণ দৃষ্টি প্রত্যেকটির দিকে, কোথাও কোনো বিশৃঙ্খলা হবার উপায় নেই। কিন্তু বিকেল শেষ হবার সঙ্গে সঙ্গে হঠাৎ যেন সমস্ত পণ্ড করে দেবার জন্য মেঘ এলো, তারপর ঝড় এলো, তারপর এলো বৃষ্টি। সে এক প্রলয় কাণ্ড। এমন বৃষ্টি বোধহয় কত বছর হয়নি। আর এই দিন বুঝেই কিনা আজই হলো। সুরবালা ভয়ে আটকে উঠলেন, কি হবে মা রুচি? আকাশ বাতাস ভেঙে যেন বৃষ্টি নামছে। বৈকুণ্ঠ ঠাকুরের উনুনের ওপর ত্রিপল ছিঁড়ে হুড়হুড় করে জল পড়তে শুরু হলো। রান্না বন্ধ। বর্ষাকালের উৎসব যথাবিহিত চারিদিকে ঢাকা হয়েছিল মজবুত করে, কিন্তু হাওয়ার যা প্রবল ঝাপটা, বৃষ্টির যা ভীষণ বেগ, সমস্ত কোথায় ওলটপালট হয়ে গেল। বৈকুণ্ঠ ঠাকুরের দলবল আটা, ময়দা, তেল নিয়ে একেবারে ঘরের মধ্যে এসে আশ্রয় নিলে। বৈকুণ্ঠ বলল, কাজের বাড়িতে অনেক বৃষ্টি দেখেছি মা, কিন্তু এমন বৃষ্টি দেখিনি। সামনের রাস্তায় জল দাঁড়িয়ে গেল। 8টা বাজল, এখনই তো সব লোক আসবার সময় হয়েছে, কিন্তু এ বুঝি সব পণ্ড হলো। সুরবালা সবসময় চিন্তিত, এ কি করলে গুরুদেব? আমি কি অপরাধ করেছি যে এমন করে সব পণ্ড করে দিলে? বৃষ্টি যে ছাড়বে কখনো, আকাশ দেখে এমন আভাস পাওয়া গেল না। মেজদিরা দুপুরবেলায় বায়োস্কোপ দেখে এসেছে, ছোটদিরা শ্যামবাজার থেকে বৃষ্টির জন্য আসতে পারেনি। বাড়ির সামনে রাস্তায় এমন জল জমেছে যে গাড়ি চলতে পারছে না। নিবারণ বাবুর কোর্টের কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করা হয়েছিল, তাদের জন্য তিনি উদ্বিগ্ন হয়ে উঠলেন। বৈকুণ্ঠ ঠাকুর এসে বললে, যেরকম বৃষ্টি তাতে আজ ছাড়বে বলে তো মনে হচ্ছে না। ভাড়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সুরুচি চুপ করে দেখছিল সব।
সকাল থেকে এত পরিশ্রম করে, এত তদারক করে শেষকালে কি এখনই সমস্তটা নষ্ট হবে? প্রায় 250 লোকের আয়োজন হয়েছে। মা, দিদিরা, বাবা সবাই সুরুচির মুখের দিকে চেয়ে আছে। সমস্ত ভাবনা ও দায়িত্ব তার উপরে ফেলে দিয়ে যেন নিশ্চিন্ত তারা। হঠাৎ বৃষ্টি থেমে গেল। কি আশ্চর্য কাণ্ড! আকাশে তারা উঠল, যেন সমস্ত এক জাদুকরের ইঙ্গিতে সুপ্রসন্ন হয়ে উঠল। রাস্তায় জল কমে গেছে। নিবারণ বাবুর বন্ধুরাও এসে গেলেন। বৈকুণ্ঠ ঠাকুর আবার রান্না চাপালো। একে একে নিমন্ত্রিত অভ্যাগতরা এসে হাজির হলেন। সুরুচি ভাড়ার ঘরের দরজায় দাঁড়িয়ে সমস্ত তদারক করছিল। কার ড্রাইভারের খাবার দিতে হবে, কে শুধু মিষ্টি খাবে, কে নিরামিষ, আর ময়দা মাখতে হবে কিনা, কত লোকের খাওয়া হলো, এখনো কত লোক বাকি। একদিকে এসে বলে যায়, খুকি দিদি, ময়দা আরো 2 সের দিতে হবে, আর পাঁপড় সেরটা। আবার আরেক দিকে বলে, ও খুকি দিদি, বাগবাজার থেকে সতীশবাবুর বাড়ির মেয়েরা এসেছে, ওদের গাড়ি ভাড়াটা। অন্য দিক থেকে বলে, বড় মাসিমার ছেলের জন্য একটা মিষ্টি দাও তো খুকি দিদি, বড় কাঁদছে। অন্য দিক থেকে আবার আসে, ছোটদির মেয়ের দুধ গরম করা হলো, ছোট পিসিমা এসেছেন, একবার ডাকছেন যে তোমাকে, তাকে প্রণাম করে এসো। রাত্রি 10টা বাজল। একটু যেন পাতলা হলো ভিড়। একে একে সব বিদায় নিচ্ছে। সুরুচি এবার সকলকে তাড়া দিতে লাগলো। শুতে কি রাত 12টা করবে সবাই? সুরবালা এলেন, বললেন, দেখলি মা, গুরুদেবের আশীর্বাদে কিছুই আটকালো না, সবই তার ইচ্ছে। হ্যাঁ মা, তুই কিছু খাসনি? যা, এবার শুগে যা, আমরা দেখছি সব। কিন্তু তবুও যাব বললেই যাওয়া হয় না সুরুচির। ঠাকুরদের খাবার দিয়ে চাকরদের বসিয়ে বাড়ির সকলের খাওয়া দাওয়া শেষ করে সুরুচি উঠল। এবার এই প্রথম সে নিজের ঘরে ঢুকবে। কত তার কাজ এখন। সুরুচির সমস্ত শরীরটা ঝিমঝিম করতে লাগলো। ঘরে ঢুকে সুরুচি দরজায় খিল দিয়ে দিল। অনেক রাত্রে বিছানায় শুয়ে আবার উঠে পড়লেন সুরবালা। চোখে ওষুধ দেওয়া হয়নি। সুরবালার চোখের ওষুধ থাকে আলমারির ড্রয়ারে, তার চাবি থাকে সুরুচির আঁচলে। সারাদিন পরিশ্রমের পর আর উঠতে ইচ্ছে করে না, তবু উঠতে হলো সুরবালাকে। উঠে আলো জ্বালালেন না, নিবারণ বাবুর ঘুম ভেঙে যেতে পারে। সুরুচি বোধহয় একটু আগেই শুয়েছে। একটু আগেও রান্নাঘরে বাসনের শব্দ হচ্ছিল। বারান্দায় এসে প্রথমে পরে কমলার ঘর, আলো নিভে গিয়েছে সে ঘরে। তারপর মেজ মেয়ে বিমলার ঘর, ওদেরও ঘরে আলো নিভেছে, কিন্তু তখনও মেজ মেয়ের গলা শোনা যাচ্ছে, ওরা জেগে আছে এখনো। তারপর সেজ মেয়ে অমলার ঘর, সে ঘরে আলো জ্বলছে এখনো, কথাবার্তাও শোনা যাচ্ছে। 3 মেয়ের ঘর পেরিয়ে তিনি এলেন উত্তর দিকে ছোট মেয়ে সুরুচির ঘরে। সুরুচির ঘরের দরজা বন্ধ। আস্তে আস্তে দরজা ঠেললেন সুরবালা। সাড়া পেলেন না, হয়তো ঘুমিয়ে পড়েছে। পশ্চিমের বারান্দা দিয়ে সুরবালা এলেন জানলার কাছে। জানলা ঠেলতেই খুলে গেল। সুরবালা দেখলেন আলো জ্বলছে। তারপর ভেতরে চেয়ে যা দেখলেন তাতে সুরবালা বিস্ময়ে হতবাক হয়ে চমকে উঠলেন। সুরুচি একখানা বেনারসি শাড়ি পরেছে, সারা গায়ে পড়েছে গয়না, মাথায় সিঁথি, হাতে চুড়ি, কঙ্কন, কানে দুল, আর সিঁথিতে দিয়েছে আগুনের মতো উজ্জ্বল সিঁদুর। বিয়ের সময়কার সমস্ত অঙ্গাবরণ তার গায়ে। সুরুচি যেন নববধূ সেজেছে, যেন নতুন করে তার আজ আবার বিয়ে হবে। সুরবালা নির্বাক বিস্ময়ে দেখতে লাগেন। সুরুচি তার মেয়ে, তাকে যেন এতদিন তিনি চিনতেই পারেননি। আজ নতুন দৃষ্টি নিয়ে দেখছেন এ কোন সুরুচিকে। স্বামীর ছবিটা সুরুচি নিয়েছে বুকে।
বুকে নিয়ে সুরুচি তার বিছানায় শুয়ে আছে। সুরবালার চোখ দুটো জ্বালা করতে লাগলো। তারই পেটের মেয়ে সুরুচি, সমস্ত দিনের বেলার সুরুচির সঙ্গে এই সুরুচির কত প্রভেদ। ছবিটাকে বুকে রাখলে সুরুচি, মুখের ওপর রাখলে, তারপর বিছানা ছেড়ে উঠলে, একে একে সমস্ত গয়না খুললে, কানের দুল, হাতের চুড়ি, বেনারসি সব বদলে সাদা থান পরে নিলে, সিঁথির সিঁথুর ঘষে ঘষে মুছে ফেললে। সুরবালা দেখলেন সুরুচি সেই নিরাভরণ শরীরে স্বামীর ছবিটি আবার সাজিয়ে রাখল মেঝের এক কোণে একটা জল চৌকির ওপরে। সেখানে আলপনা দিয়েছে সে বিচিত্র করে, ফুল দিয়ে সাজিয়েছে, ধূপ জ্বেলেছে। সুরুচি উঠে বসে এক দৃষ্টে সেদিকে চেয়ে রইল। গভীর ধ্যানমৌন মূর্তি তার। সে যেন এ জগতের সমস্ত মায়া, সমস্ত আকর্ষণ থেকে দূরে গিয়ে তার স্বামীর সঙ্গে একীভূত হয়ে গেছে। তারপর হঠাৎ এক সময় যেন সম্বিত ফিরে পেয়ে মেঝের ওপরেই উপুর হয়ে পড়ল মেয়ে। সুরবালার মনে হলো যেন সুরুচি মূর্ছা গেছে, আর উঠবে না। জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলেন হঠাৎ সুরবালা। বললেন, রুচি, মা আমার। দরজা খুলল সুরুচি। মুখোমুখি দাঁড়িয়ে সুরবালা আর সুরুচি, আর মাঝখানে একটি দোদুল্যমান মুহূর্ত, একটি মুহূর্তের ব্যবধান। মার মুখের দিকে চেয়ে সুরুচি হঠাৎ একটা অস্ফুট আর্তনাদ করে সুরবালার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। সুরবালা দুই হাত দিয়ে তাকে জড়িয়ে ধরলেন। মা আমার, সোনা মা আমার। সুরবালার মুখ দিয়ে সান্ত্বনার ভাষা আর বেরুল না। সুরবালার চোখ দুটো জ্বালা করতে লাগল। কি করে তিনি ভুলে গেলেন সুরুচির হাতের নোয়া আর সিঁথির সিঁদুর ঘুচেছিল এই একই দিনে, 27শে শ্রাবণে। তার গুরুদেবের উৎসব আর সুরুচির সর্বনাশ, সে যে একই তারিখে। সে কথা সুরবালা ভুললেন কেমন করে? শেষ হলো আজকের গল্প, বিখ্যাত সাহিত্যিক বিমল মিত্র রচিত 27শে শ্রাবণ। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।